গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একদম সকাল থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। দেখতে থাকো, আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে শনিবারের। আর সকালবেলা ইন্দু স্কুল চলে গেছে। আর ওর যেহেতু এখন এক্সাম চলছে, মানে বৃহস্পতিবার থেকে ওর এক্সাম শুরু হয়েছে, তো আজকে যদিও ওদের ছুটি থাকে কিন্তু আজকে ওদের স্কুল আছে এই শনিবারটা। আর তাই ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর তারপর আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর জানো তো, প্রথমেই চুলটা দেখলে একদম ছোট হয়ে গেছে। আসলে চুলটা কেটে দিয়েছি, প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল, তাই চুলটা কেটে দিয়েছি অনেকটাই। সেই জন্য চুলটা ছোট হয়ে গেছে। তো কি আর করা, চুল কাটতেও কিন্তু বেশ মায়া লাগে, কিন্তু কি করব, এত পরিমাণে চুল উঠছে না, নিজেরই বিরক্ত লাগছে। আর ওই পাতলা লম্বা পাড়া চুলটা পাতলা হয়ে থেকে লাভ নেই, তা থেকে কেটে ছোট করে দেওয়াই ভালো। আর আজকে আমি আমার ঠাকুরের ঘরটা পরিষ্কার করব। আর সেই জন্য সকালবেলাতেই একদম কাজে লেগে পড়েছি। মানে ওই যে বললাম, ইন্দুকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমি আমার ঝাড়া মোছার কাজ এখানে শুরু করে দিয়েছি। আর জানো তো, আমি ঠাকুর রেখেছি আমার এই সিঁড়ির কাছে একটা ছোট্ট মতো জায়গা আছে, ওই জায়গাটায়। আগে ওপরের ঘরে ঠাকুর রাখতাম, মানে ওপরের একটা ঘর ছিল, ওই ঘরটা ঠাকুর ঘরের মতো একটা জায়গা, একটা ছোট্ট একটা জায়গা, সেখানে ঠাকুরটা আমি পেতে রেখেছিলাম। কিন্তু যখন আমার বিনিশোনা হয়, তো বিনিশোনা হওয়ার সময়, তার আগে আমার যখন ওই 8-9 মাস পেটে, তখন আমি আর উঠতে পারতাম না, ভীষণ কষ্ট হতো পেটটা নিয়ে। তো সেই জন্য তখন থেকে ওই ঠাকুরটাকে এখানে নিয়ে এসেছিলাম। মানে তখন যদিও আমার মা এসেছিল, তো মাই বেশিরভাগ সময় পুজো করতো, তখনও ঠাকুরটা ওখানেই ছিল। কিন্তু তারপর বিনি হয়ে যাওয়ার পর আমি ঠাকুরটাকে এখানে, মানে মাই এখানে নামিয়ে দিয়ে গিয়েছিল। তো তারপর থেকে ঠাকুরটা এখানেই ছিল। তখন অবশ্য সিংহাসনটা ছিল না, সিংহাসনটা আমার দিদির বাড়ি থেকে নিয়ে আসা। কারণ এখানে যখন আমরা সিংহাসন দেখতে গিয়েছিলাম না, প্রচুর দাম বলছিল, জানো তো। মানে ছোট্ট একটা সিংহাসন, আমাদের বাড়ির কাছাকাছি একটা জায়গা আছে, তো ওখানে কাঠের সমস্ত জিনিস পাওয়া যায়। তো ওখানে সিংহাসন দেখতে গিয়েছিলাম, আর অনেক দাম বলছিল। তো তারপর আমার দিদির বাড়ি থেকে, ওখান থেকে আমরা নিয়ে আসি। মানে আমরা নিয়ে আসি না, আমার দিদির ছেলেই এখানে এসে দিয়ে যায়। আর ওই সিংহাসনটা কিন্তু বেশ ভালো ছিল, আর এখনও বেশ সুন্দরই আছে। এই 2 বছর হলো কেনা হয়েছে, কিন্তু বেশ ভালোই আছে। আর দিদির বাড়ি থেকে নেওয়ার একটাই উদ্দেশ্য, যে আমার বিয়ের খাটটা আমার দিদির বাড়ি থেকে নেওয়া। মানে ওখানের খাটটা যখন আমার বাপের বাড়ি থেকে খাট দেওয়ার কথা হয়েছিল বিয়ের সময়, তো আমার জামাইবাবু নিজে ইয়েতে ওই খাটটা তৈরি করে দিয়েছিল। মানে জামাইবাবু তৈরি করতে পারে না, মানে তৈরি করিয়েছিলেন একজনকে দিয়ে। তো সেই হিসেবে আমার খাটটা কিন্তু ভীষণ ভালো। যদিও আমার খাটটা এখানে নেই, শ্বশুরবাড়িতে আছে। তো যদি আমি শ্বশুরবাড়ি যখন যাব, তখন অবশ্যই আমার খাটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার খাটটা এতটাই সুন্দর, মানে এতটাই ভালো, কি বলবো। আর এমনি মানে কাঠটা ভীষণ সুন্দর, খাটের যে কাঠটা, তো আর ডিজাইনটাও দারুণ সুন্দর। সেই হিসেবে খাটটা আমার এত পছন্দ। আর সেই জন্য তোমাদের দাদাও বলল যে ওখান থেকে এই সিংহাসনটা আনার জন্য, দামও অনেকটা কম, তো সেই জন্য ওখান থেকে নিয়ে আসা হলো। আর এই যে ছোট জায়গা আছে এখানে না, বেশ কয়েকটা জিনিসও একদম রয়ে গেছে, সেই হিসেবে বেশ অগোছালো হয়ে গেছে। আর ঠাকুরের মানে যেখানটা ঠাকুর থাকে তার ওপর দিকটা না খুব ঝুল হয়েছে। আমার যে কাজের মেয়ে আছে, উপর যে পরিষ্কার করে, তো তাকে বলি মাঝে মধ্যে ঝুল টুলগুলো ঝেড়ে দিতে, তো সে কিছুতেই ঝাড়ে না। সেই হিসেবে কিন্তু খুব নোংরা হয়ে গেছে। মাঝে মধ্যে আমি যখন সময় পাই, আমি নিচের ঘরগুলো ঝেড়ে নিই, কিন্তু ওপর ঘরগুলো বলেছি যে যখন ঘরটার মুছতে যাবে তখন পরিষ্কার করে দেবে মাঝে মধ্যে। কিন্তু কে আর কার কথা শোনে, কেউ তো শোনে না। সেই হিসেবে আমি যখন সময় পাই আমি ঝেড়ে নিই। আর আজকে ভাবলাম ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ হাতে একটু বেশ সময় আছে, আর সঙ্গে এখন সেরকম কোনো কাজও নেই।
ওই যা একটু রান্না বান্না আছে, তাই নিচের ঘরগুলো পরিষ্কারও আছে, আর সেই জন্য ভাবলাম যে ঠাকুরের ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর সেই জন্যই দেখো এখন সকালবেলা ঠাকুরের ঘরের ওই যে প্রথমে ঝুল টুলগুলো যেগুলো ছিল সেগুলো সব ঝেড়ে নিলাম, আর এরপর হচ্ছে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর জানো তো ঠাকুরের ঘরে না আমি ঝাঁটাটা ইউজ করি না, মানে এই জায়গাটা ঝাঁটাটা লাগাই না। ওই এখন যখন মানে ধুলো টুলো যখন ঝাড়ি তখন এই ফুল ঝাড়ুটা করেই ঝেড়ে দিই, আর না হলে একটা তোয়ালে নিই, তোয়ালে করে ওই ধুলোগুলো সমস্ত মুছে ফেলে দিই, আর দেওয়ার পর একটা শুকনো কাপড় সেটাকে ভিজিয়ে নিই, আর ভিজিয়ে নেওয়ার পর ঘরটা মুছে নিই, যার ফলে ঝাঁটার লাগাতে এমনি অন্য কোনো ঘরের সঙ্গে থাকে তো সেখানে ঠিক আছে। এই ঠাকুরের কাজটায় ঝাঁটা লাগাতে না আমার খুব মানে কীরকম একটা লাগে, সেই জন্য আমি ঝাঁটাটা যেহেতু সমস্ত ঘরে ইউজ হয় বা ওই বাইরের দিকটাতেও ইউজ হয়, সেই হিসেবে ঝাঁটাটা এই ঠাকুরের কাজটা দিতে মনটা ঠিক চায় না, সেই জন্য ঝাঁটাটা আমি ইউজ করি না। তো এখন পুরো ঝুলটা যেটুকু জমেছিল সেগুলো সবই মানে পরিষ্কার করে নিয়েছি। আর এরপর হচ্ছে যে নিচে জায়গাটাও পরিষ্কার করব, তার আগে এই যে ঠাকুরের সিংহাসনটা এটাও পরিষ্কার করে ঝেড়ে নেব, জানো তো। কারণ এই যে পিছন দিকটায়, সামনের দিকটা প্রায় দিনই পরিষ্কার হয়, কিন্তু এই পেছন দিকটা পরিষ্কার খুব একটা হয় না, তো আজকে ভাবছি পেছন দিকটাও পরিষ্কার করে নেব। আর এই যে এই জিনিসগুলো লাগিয়েছি এই সিংহাসনটাতে, আসলে যখন লক্ষ্মী পুজো করেছিলাম তখন এই জিনিসগুলো আমি লাগিয়েছিলাম, মানে তোমাদের দাদা এনে দিয়েছিল। আমি গেটেতেও লাগাই, আর সঙ্গে ওই আম পাতা দিয়ে, আর তার সঙ্গে এই যে সিংহাসনেতেও লাগিয়ে রেখেছিলাম। তখন বেশ সুন্দর করে লাগানো ছিল, পাতাগুলো বেশ সুন্দর ছিল, তো বেশ ভালো লাগতো দেখতে। কিন্তু এখন অনেক শুকিয়ে গেছে, আজকে এটা কেটে ফেলে দেবো, কারণ কীরকম একটা খুলে গেছে, দেখতে ভালো লাগছে না। আর প্রত্যেকটা ঠাকুরকে একটু নামিয়ে সুন্দর করে মুছে দিচ্ছি, আর তারপরে এই যে যেটা পাতা আছে সেটা চেঞ্জ করে নেব, দিয়ে অন্য একটা তোয়ালে পেতে দেবো। আর আমার এই মা লক্ষ্মীটা জানো তো 2 বছর আগেকার, মানে আমার বিনিশোনা হওয়ার পর থেকে তারপর আর মা লক্ষ্মী নিয়ে আসা হয়নি, কারণ কিছুই নয় সেরকম একটা, এমনি নিয়ে আসা হয়নি। ওকে এই ঠাকুরটাকে আমি পুজো করি, প্রত্যেকবার পাল্টানো হয় না। আর এই যে মা কালী দুটো ছবি দেখছো, এই দুটো হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, বড় মা আর ছোটো মা। এই ছবিটা জানো তো আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল, মানে ছবির কাঁচটা ভাঙেনি, কিন্তু ওই যে কাঠ যেটা ছিল সেই কাঠটা ভেঙে গিয়েছিল, তো সেই হিসেবে কাঠটার মানে ঠিক করতেও দেওয়া হয়নি, ওই রকমই হয়ে আছে। আর ওইগুলো আমি এই ঠাকুরের সিংহাসনের মধ্যেই রেখে দিয়েছি। আর এই যে ছবিটা, এটা হচ্ছে আমার বাবার ছবি। আমার বাবার ছবিটা তখন নিচেতে থাকতো, এখন আমি ঠাকুরের কাছে এনে রেখে দিয়েছি, মানে ঠাকুরের কাছে থাকে না, ওই সিংহাসনের ওপরটাই রেখে দিয়েছি। প্রত্যেক দিন একটু করে ধূপ দেখানো হয়, আর নিচে থাকলে কি জানো তো সব সময় দেখতে পাই। আর তার সঙ্গে আমার ইন্দু কিন্তু ভীষণ ভয় পায়, মানে কোনো মারা যাওয়া মানুষের ছবি বা সেরকম কিছু জিনিস থাকলে ওর ভীষণ ভয় লাগে, সেই হিসেবে এটাকে ওপরে নিয়ে এসে রাখা। আর আমি যখন বাবার বাড়ি যাই তখন আমার ঠাম্মার যখন ছবিটাও দেখতে পায় না, ও সে ঘরেতে ঢুকবেই না, ও এত ভীতু, সেই জন্যই আমি ছবিটা এখানে এনে রেখেছি। অনেকেই বলে যে মারা যাওয়া মানুষের ছবি ঠাকুরের কাছে রাখতে নেই, জানি না এটা কি, কিন্তু আমার ইন্দুর জন্য এখানে নিয়ে এসে রাখা। অন্য নিচের ঘরগুলোতে রাখলেই কিন্তু ও ভয় পাবে, আর ওপরের ঘরে রাখবো দেখো সবসময় ধূপ এটা ওটা দেখানো হবে না, ধুলো পড়বে, সেই জন্য আমি ঠাকুরের কাজটা রেখে দিয়েছি, মাঝে মাঝে পরিষ্কার করে দিতে পারি। আর এই যে সিংহাসনটা না খাঁজে খাঁজে এত নোংরা, মানে ধুলো ঢুকে যায়, বারবার পরিষ্কার করি তা সত্ত্বেও কিন্তু ধুলো ঢুকে যায়। যদিও ঠাকুরের এই জায়গাটা খুব একটা পরিষ্কার করা হয় না, মানে সিংহাসনটা ওই সামনাসামনি একটু পরিষ্কার করি, কিন্তু এই যে এত ধুলো টুলো জমে গেছে খাঁজে খাঁজে, এগুলো খুব একটা পরিষ্কার করা অনেক দিনই হয়ে ওঠেনি, তো সেই জন্যই একটু বেশি নোংরা হয়ে গেছিলো। আর এই যে একটা মানে এই ময়ূরের পালকটা, এটা আমি আমার কাছে নিয়ে এসে রেখে দিয়েছি, মানে আমার কাছে রেখে দিয়েছি বলতে আমি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেখান থেকে নিয়ে এসে রেখে দিয়েছি। তো এই পিছনে এই যে সিংহাসনের পিছনটাতে বেশ ধুলো জমে গেছে, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম, আর পুরো সিংহাসনটাই বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর হচ্ছে মানে ওপর দিকটা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, এরপর হচ্ছে এটা একটু মুছে নিলেই মোটামুটি একদম ক্লিন।
আর এখানটা দেখো সবসময় বেশ পরিষ্কার হয়ে থাকে, কিন্তু ওই যে মাঝে মধ্যেই ধুলো টুলো জমে যায় আর তখনই পরিষ্কার করতে হয়। তো এখন ঠাকুরগুলো আপাতত ওই রকমভাবেই তুলে রাখলাম। আমি স্নান টান করে আসবো, এসে আবার ঠাকুরের জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর তার আগে নিচেটাও চলো এখানটা পরিষ্কার করে নেবো, মানে যে জায়গাটা পরিষ্কার ছিল না সেখানটা পরিষ্কার করবো, যেখানে ধুলোগুলো ফেললাম সেই জায়গাটা। আর এখানে যে কয়েকটা জিনিস আছে ওগুলো একটু সাজিয়ে রেখে দেবো, যেরকম আগে ছিল সেরকমই। এইটা একটা ফ্যান আছে, সিলিং ফ্যান, তো সেটা এখানেই রেখে দিয়েছি। আর তার সঙ্গে একটা হেলমেট, এটা হচ্ছে আমার ভাইয়ের হেলমেট, আর ফ্যানটাও আমার ভাইয়েরই। আর এখানে দুটো ছোট ছোট টেবিল ফ্যান আছে, তো তার মধ্যে একটা ইউজ হয় আর একটা এই বক্সেই ভরা থাকে, সেটাও এখানেই থাকে। মানে এই জায়গাটা খুব একটা তো লাগে না, ওই ঠাকুর যেটুকু থাকে আর ঠাকুরের পাশে শুধু এই ফ্যান তিনটেকে আমি রেখে দিয়েছি, আর সেরকমভাবে কিছু থাকে না। দেখো পুরোটা একদম মোছা হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে নিচেটা একটুখানি ধুলো জমে আছে, এটা একটু বার করে নেব। আসলে কি বলতো, আমার যে কাজের দিদি ছিল সে কিন্তু কাজ করে চলে গেছে। এরপর এই জায়গাগুলো কিন্তু আমাকে এবার ক্লিন করতে হবে। একদম নিচেটায় নিয়ে গিয়ে নামিয়ে তারপরে একবার মুছে দিলে জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার হয়ে যাবে। আর ঠাকুরঘর আর রান্নাঘর এই জায়গা দুটো পরিষ্কার থাকলে মনে হয় দেখবে নিজেদের মনেতেও যেন অনেকটা শান্তি থাকে। কারণ ঠাকুরঘরে আমাদের খুব একটা সময় কাটে না, রান্নাঘরে কিন্তু মেয়েদের সারাটা সময় এই রান্নাঘরেই কেটে যায়। তাই রান্নাঘরেতে পরিচ্ছন্ন রাখাটা মনে হয় যেন সব থেকে দরকার, আর সব থেকে ভালো লাগে যদি রান্নাঘরটা একটু ক্লিন হয়ে থাকে। আর এই ঠাকুরঘরটাও মাঝে মধ্যে ক্লিন করতে হবে, নাহলে ঠাকুরঘরটাও নোংরা হয়ে গেলে ঠাকুরের আবার অস্বস্তি হবে, তাই না? তো সেই জন্য ঠাকুরঘরটাও মাঝে মধ্যে আমাদের পরিষ্কার করে নেওয়াই ভালো। তো পুরোটা আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর যেহেতু সিঁড়িটাও মুছেছে, ওই জায়গাটা আমি আর মুছলাম না, এই সামনেটা একটুখানি মুছে নিলে আমার হয়ে যাবে। তারপর হচ্ছে আমি স্নান টান করবো। আর তার সঙ্গে আমার বিনিশোনাকেও স্নান করাতে হবে, কারণ উনিও উঠে পড়েছেন। মাঝখানে ওকে গিয়ে একবার খাইয়েও দিয়ে এসেছি। তো ও যখন উঠে পড়েছিল তখন ওকে খাইয়ে দিয়ে এসেছিলাম, তারপর আবার চলে এসেছি। এই যে ঠাকুরের সিংহাসনটা গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কালকে আমি বাজার গিয়েছিলাম, আর যেহেতু এটা প্ল্যান করেই রেখেছিলাম যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব, তো সেই জন্য ঠাকুরের আমি কয়েকটা মালাও কিনে নিয়ে এসেছিলাম, সঙ্গে একটু ফুলও নিয়ে এসেছিলাম যে ঠাকুরের পুজো হয়ে যাবে, আর একটু মিষ্টি। তো সমস্ত কিছু দিয়ে আজকে একটুখানি পুজো করে নেব। যেহেতু ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করলাম নতুন করে, তো ভাবলাম একটু আলপনা এসব দিয়ে ভালো করে ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করুন, মানে সাজিয়ে নিই, তাহলে বেশ দেখতেও ভালো লাগবে। তো এখন জানো তো, মানে সব সময় চেষ্টা করি যে ঘর মানে সমস্ত কিছুটা একটু করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখা। মানে বেশ 1 বছর আগের কথা, আমি কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে ঘরটর গোছানো পরিপাটি করে রাখা এত কিছু কিন্তু পারতাম না বলতে একটাই কারণ, যে তখন আমার বিনি অনেক ছোট ছিল, তো ওকে নিয়ে সামলানো, আর তার সঙ্গে ইন্দুর পড়াশোনা আছে, ইন্দুকে সামলানো, ইন্দুর গান পড়তে বসানো, টাইম করে পড়তে মানে দিতে যাওয়া। তারপর হচ্ছে এখন অবশ্য ওই কিছুদিন হয়েছে পড়তে যাচ্ছে, তার আগে ওকে বাড়িতে পড়াতে আসতো, আর ও একটা জায়গায় ওখানেও ইংলিশ আর অঙ্ক শেখে, ওখানটা পড়তে নিয়ে আসতে হতো। তো এই সমস্ত কিছু করা, তার মধ্যে তো কাজের লোক আছে, 1000 দিন কামাই করা, তো সমস্ত কিছু মিলিয়ে না আমি এত সুন্দর গুছিয়ে সমস্ত কিছু করতে পারতাম না। জানি না কেন, মানে খুব ভীষণ অসুবিধা হতো সেই সময়টা। সমস্ত কিছু নিয়ে আমার নিজেরই মাঝে মধ্যে এত বিরক্ত লাগতো, হয়তো মেয়েগুলোর সঙ্গে যাই চিৎকার করতাম, বা ঘরটর অগোছালো করলে খুব একটা ওদেরকে চিৎকার আমি করি না এখনও পর্যন্ত, ঘর অগোছালো করে দেয়, কিন্তু ওদের উপর এই ব্যাপার নিয়ে কখনো চিৎকার করিনি। এমনি মানে দুষ্টুমি করলে তখন চিৎকার করতাম, কিন্তু ওই যে বিছানা হয়তো টেনে দিল, আমি বালিশগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম গুছিয়ে, তো সেগুলো সরিয়ে দিল, এই জিনিসটা ওরা করে। তারপর ছাতা টাতা এটা ওটা আটা, তারপর সবজির খোসা এসব নিয়ে রান্না হয়, সমস্ত সারাটা দিন কিন্তু ওদের এই সমস্ত কিছু চলতে থাকে। আর ইন্দু তো এখন স্কুলে অনেকটা সময় কাটায়, কিন্তু তখন তো অন্য স্কুলে পড়তো, তো সকাল 10টার মধ্যেও বাড়ি চলে আসতো, বাড়ি এসে খাওয়া দাওয়া করে এসব বোনির সঙ্গে এই সমস্ত কিছু হতো, তার ফলে ভীষণ ঘরটা নোংরা করতো। কিন্তু
আমি না কোনোদিনও ওকে এই সমস্ত বিষয় নিয়ে বকিনি। আর আমি ওকে একটা কথাই বলতাম যে ঠিক আছে ঘর নোংরা করছো করো, তার সঙ্গে ঘরটা কিন্তু গুছিয়ে দেবে। মাঝে মধ্যে আমি করে দিতাম, প্রথম আমি করে দিতাম ঘরটা পরিষ্কার। তো তারপর দেখলাম যে না, এই জিনিসটা ওকেও শেখাতে হবে যে ঘরটা কিভাবে গুছিয়ে রাখতে হয়। তো তারপর ওকে কি করতাম যে আমি বলতাম যে আমাকে কিছু কিছু কাজে তুমি হেল্প করো, আমাকে একটু ঘর গোছানোতে হেল্প করো, বা তুমি খেলো ঠিক আছে, ঘরটা একটু গুছিয়ে দাও, একটু জল ভরে দাও। সমস্ত জিনিসটাতে একটু একটু করে হেল্প করাতে আমি ওকে শুরু করলাম। তো এখন কিন্তু জিনিসটা হয়ে গেছে, ও ঘর নিয়ে ও খেলে, এটা ওটা জিনিস নিয়ে, কিন্তু তার সঙ্গেও কিন্তু পরিষ্কারও করে দেয়। এই জিনিসটা, এটা গুড হ্যাবিট না ব্যাড হ্যাবিট আমি জানি না, যে এতটুকু বাচ্চাকে কাজ করাচ্ছি। অনেকে অনেক কিছুই মনে করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা গুড হ্যাবিট। যে মানে বাচ্চাদেরকেও কিন্তু এই ছোট্ট বয়স থেকেই সমস্ত কিছুটা শেখানো উচিত, আমার তো তাই মনে হয়। জানি না কার কীরকম মনে হয়। তো এখানে দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর এরপর হচ্ছে আমি নিচেই চলে এসেছি। আর আসার পর এখানে রান্না করছি। আর জানো তো, কালকে না আমার বিনি সোনা ভাত খাবার আগে, মানে ভাত খেতে বসেছি যখন, তখন আমি ওকে ভাত খাওয়াচ্ছিলাম, তখন বলে কি যে আমি ডিম দিয়ে ভাত খাবো না, মাংস দিতে হবে। তো সেই জন্য ওর বাবা আজকে চিকেন এনে দিয়েছিল, আর সেটারই রান্না করছিলাম। মোটামুটি রান্না হয়ে গেছে। তো এরপর হচ্ছে চিকেন করেছিলাম, সঙ্গে করেছিলাম একটু শাক ভাজা, মানে আজকে সবজিও নিয়ে এসেছিলো, আর একদম টাটকা পটলও নিয়ে এসেছিলো। টাটকা পটল নিয়ে এলে একটু ঝোল ঝোল তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো তো। তো সেটা করছিলাম। আর চিকেনটা আজকে একদম কষা করবো, আলু টালু কোনো কিছু দিইনি, যেহেতু পটলের তরকারি করেছিলাম তাই আলু টালু ওসব দিইনি। আর সঙ্গে করেছিলাম একটু ওই যে কলমি শাক ভাজা। প্রথমে শাকটা আমি ভেজেই রেখেছিলাম, আর পরে একটুখানি রসুন দিয়ে ছুঁকে দিয়েছিলাম। আর রসুন দিলে না কলমি শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা তো আমার মেয়েরাও বেশ পছন্দ করে। আর আমার ইন্দু বা বিনি দুজনকেই বলো, আমি সমস্ত জিনিসটা খাওয়ানোর চেষ্টা করি দেখিয়ে। ওই মিক্সিতে পেস্ট করে খাইয়ে দিলাম সেটা কখনোই আমি করিনি আমার বাচ্চাদেরকে। কিন্তু আমি বলে দিচ্ছি, প্রথম থেকেই আমি কিন্তু ওদেরকে সমস্ত জিনিসটা ওদের মুখে মানে একদম সামনে দিয়ে মাখিয়ে মাখিয়ে খাওয়াতাম। যখন মানে দাঁত বেরোয়নি, খেতে পারতো না, বা দাঁত অল্প অল্প বেরিয়েছে, সেটার ব্যাপারটা আলাদা। কিন্তু যখন থেকে ও ওদের খাওয়ার জিনিসটা ওরা বুঝলো, তখন থেকে কিন্তু আমি ওই সামনে নিয়ে এসে প্রত্যেকটা জিনিস দেখিয়ে, এই সবজিটা এটা, এই সবজিটা এটা, এরকমভাবে চিনিয়ে তো তারপর করে খাওয়াতে শিখিয়েছি। তো ওরা কিন্তু মোটামুটি সবটাই খায় না, কোনো জিনিসটা সেরকম নয়। তবে হ্যাঁ, ওই করলা বা মানে উচ্ছে এই জিনিসগুলো খেতে চায় না, কারণ যেহেতু বাচ্চা, আমরাই অনেকে উচ্ছে খেতে পারি না, ওরা কি করে খেতে পারবে। তাও কিন্তু আমার বিনি সোনা উচ্ছেটা একটু যদি কড়মড়ে করে ভেজে দেওয়া হয় না আলু দিয়ে, সেটাও কিন্তু খেয়ে নেয়। এখানে দেখো শাকটা ভাজা হয়ে গেছে। আর শাক ভাজাটা ওরা অবশ্য খায়, শাক ভাজা বলো, শাকের তরকারি বলো, সেগুলো খায়। কিন্তু মানে সমস্ত কিছুটাই অভ্যাস করে রাখাটা কিন্তু ভালো, আমার তো তাই মনে হয়। তো এখানে রান্না বান্না মোটামুটি সব কিছুই কমপ্লিট। প্রথমেই রেখেছিলাম চিকেন, আর আজকে আমি যেহেতু চিকেনটা করেছি, তাই আমার বিনি সোনা বারবার আমাকে শুধু বলছে জানো তো, মা একটু চিকেন কষা দাও, খাবো। তো এখানে চিকেনটা কষে রেখে মানে রান্না করে একদম রেডি করে রেখেছিলাম, এটা ওকে দিয়ে দেবো। ওকেই খাবারটা বাড়তে এসেছি ওর জন্য, ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর সঙ্গে হচ্ছে শাক ভাজা আর পটলের তরকারি। এই ছিল আজকে দুপুরের মেনু। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধেবেলায়। আমি এখন চা করে নিয়েছি, আর তোমাদের দাদা বাড়ি চলে এসেছে, সঙ্গে এনেছে একটু পাউরুটি, ফরাসি পাউরুটি, যেটা খেতে কিন্তু বেশ মিষ্টি আর বেশ সুন্দর। তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু চা দিয়ে পাউরুটিটাই আজকে খাওয়া যাক। আর এই পাউরুটিটা খেতে কিন্তু ইন্দু আর বিনি কিন্তু ভীষণ পছন্দ করে, তাই ওদের জন্য একটুখানি নিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকে এই চা খেতে খেতে তোমাদের সঙ্গে বিদায় নিলাম। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে সবাই ভালো থেকো, টাটা।